হ্যাঁ দেখুন স্যার, আপনারা বর্তমান দাঁড়িয়ে রয়েছেন মানে মসজিদের ব্যাক সাইডে, মানে পেছন সাইডে। পরে আমি ফ্রন্ট সাইডে নিয়ে যাব। যেই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাব, ডানে বায়ে আমরা যে গার্ডেনটা, আমার তো রিসেন্ট নওয়াব পিরিয়ডে ছিল না, সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করার পর পুরোটাকে সাজিয়েছে। ব্যাক সাইডে নওয়াব পিরিয়ডে সপ্তাহে বাবু 2 দিন করে সবজির বাজার হতো বলে এখনও এখানকার রানিং অ্যাড্রেস রয়ে গেছে সবজি কাটরা মসজিদ। এই যে কাটরা ভাষাটা অ্যাকচুয়ালি আরবি ওয়ার্ড, গঞ্জ কিংবা বাজার। যেমন কলকাতার রয়েছে বড় বাজারে রাজা কাটরা, লক্ষ্মী কাটরা। তাই স্যার আপনারা দাঁড়িয়ে রয়েছেন মুর্শিদাবাদের সবজি কাটরা। এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। চলুন। জায়গাটা এমনিতেও খুব সুন্দর। হ্যাঁ 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 স্যার, একটু লক্ষ্য করতে হবে, এই যে 2 সাইডে দুটো ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, মিনার, বাংলায় বুরুজও বলা হয়। এই ওয়াচ টাওয়ার কিন্তু 4 কোণায় 4টে ছিল। আচ্ছা। টাওয়ারের কাজ ছিল 300 বছর আগে। এখন যেমন প্রত্যেকটা মসজিদে মাইকের সাহায্যে 5 ওয়াক্তটা স্যার একটা আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয় না, সেই কাজটা করা হতো বড় বড় টিনের চোঙ কিংবা বাঁশের চোঙের মাধ্যমে। কারণ 300 বছর আগে আমাদের দেশে কিন্তু কোনো মাইকের ব্যবস্থা ছিল না। দ্বিতীয় কাজ করা হতো প্রতিরক্ষার জন্য, রীতিমতো সিপাহী মোতায়েন থাকতেন, কোনো শত্রু আক্রমণ করছে কিনা এগুলোকে ফলো করা হতো। আচ্ছা স্যার, তাহলে আমরা এখন পিছনটাই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ব্যাক সাইডে, পরে ব্যাক সাইডে যাবো। আচ্ছা আচ্ছা, ফ্রন্ট সাইডটা কি ওই পাশে? হ্যাঁ হ্যাঁ, সামনে যাও। আর ওপরে ওগুলো ভাঙা কেন? বলে দেবো আসুন, যখন ভেতরে যাব। এই ফোনটা আগে বলে নিই। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম, এই যে আমরা ইংরেজি উল্টো টিগুলো দেখছি ওয়ালে, হ্যাঁ, এগুলো কিন্তু অল রাউন্ডই আছে, 4 দিকেই আছে। কারণ এইগুলো তখনকার আলোর সম্বাদ ছিল, মাটির প্রদীপ, মোমের বাতি, ল্যাম্প, মশাল ইত্যাদি দিয়ে গোটা মসজিদটাকে আলোকিত করা হতো। কারণ 300 বছর আগে আমাদের দেশে কিন্তু কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না। প্রত্যেকটা গেটের হাইট ছোট, এরও একটা উদ্দেশ্য বললে পরেই জানতে পারবেন। যে কোনো ধর্মস্থান, মসজিদে হতে পারে, মন্দিরে হতে পারে, গির্জাও হতে পারে, কারণ এগুলো তো সমস্ত ঈশ্বরের ঘর। ঢোকার আগে একটু মাথাটা নিচু করে মসজিদকে সম্মান জানিয়ে আমরা ভেতরে যাব। আচ্ছা, হ্যাঁ স্যার, এই যে ঘরটার নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি, ওপরেও কিন্তু একই মাপের ঘর, এবং 4 দিকে বেষ্টন করা রয়েছে একই মাপের ঘর 100টি। এতে কি করা হতো, 6টা মুসলিম ছাত্র, একটা মৌলবী মানে শিক্ষক। তখন কিন্তু ওরা বাংলা পড়াতো না, উর্দু আরবি মিলিয়ে 700 কোরআন পাঠী নিখুঁতভাবে অলরাউন্ডে কোরআন চর্চা করতে পারতেন। ডানে বায়ে ঘরগুলো দেখবেন একই মাপের ঘর। আচ্ছা, মানে এখন যাকে স্যার ওই মাদ্রাসা, হাই মাদ্রাসা বলে না, 300 বছর আগেও এই কাটরা সব জায়গায় একটা করে ঘর করা হয়েছে নাকি? হ্যাঁ, অল রাউন্ডে, নিচে কিংবা উপরে। আচ্ছা, এবার স্যার যেটা বলছিলেন, এই যে সামনে যে আমরা বিশাল মসজিদটা দেখতে পাচ্ছি, এইটাই কিন্তু মেন মসজিদ। মক্কা, ওপরে যাব আমরা, মক্কার যে কাবা শরীফ, তারই অনুকরণ করে 1723 খ্রিস্টাব্দে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ তৈরি করেছিলেন, যার নামে স্যার এই জেলাটার নাম হয়েছিল মুর্শিদাবাদ। এবং এই নবাব মুর্শিদ কুলি খাঁ কিন্তু নিজে ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন। কি করে উনি মুসলিম বলেন আমি পরে বলে দেব। এই মসজিদের নিচটা, তলাটা পুরোটা আন্ডারগ্রাউন্ড ছিল, নবাবদের গুপ্তচর সেনা সামন্ত রাখার ব্যবস্থা ছিল। 1958-এ 1958 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ টেক আপ করে ভেতরটাকে সিল করে দেয়, বন্ধ করে দেয়। এর কারণ হচ্ছে এই যে স্যার, এবার বলে দিচ্ছি, এই যে ওপরে 2 সাইডে দুটো গোলাকার গম্বুজ রয়েছে না, মাঝেও কিন্তু 3টে ছিল। পঞ্চগম্বুজ বিশিষ্ট মসজিদ 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে মাঝে 3টে ভেঙে পড়ে যায়। একটা জিনিস লক্ষ্য করবেন স্যার, এতে কিন্তু কোনো লোহা, রড, কাঠ কোনো কিছু নাই। পরস্পর ইটের উপর ইট দিয়ে এবং চুন সুরখি দিয়ে মশলার উপরে এটা গোটাটা, যাকে আপনার খিলান কাজ বলা হয়, এই খিলানের উপর নির্ভর। এটাই ছিল আন্ডারগ্রাউন্ড না? হ্যাঁ, এখান থেকেও যাওয়া যেত। হ্যাঁ, তো কারণটা হচ্ছে
নিশ্চয় আপনারা ইতিহাস পড়েছেন, কারণ নওয়াব পিরিয়ডে বর্গীদের চরম অত্যাচার ছিল। হ্যাঁ। ওই বর্গীদের দমন করার জন্য আন্ডারগ্রাউন্ড সিস্টেম ছিল। যখন উপরে 5টা গম্বুজের মধ্যে 3টে ভেঙে গেল, উপরে গেলেও বুঝতে পারবেন ওয়ালটা একটু বেঁকে গেছে। সরকার তখন চিন্তা ভাবনা করলেন যে এত বড় একটা ঐতিহাসিক মসজিদ হয়তো বসে যেতে পারে, তখন নিচটাকে বন্ধ করে দিয়ে আচ্ছা। তাহলে স্যার এবার একটু পায়ের নিচে লক্ষ্য করতে হবে, প্রত্যেকে পায়ের নিচে লক্ষ্য করবেন, বাবুও লক্ষ্য করবে। পায়ের নিচে লক্ষ্য করে দেখা যাবে 7-8 রকমের ডিজাইনের স্কোয়ার গোল গোল করা, প্রত্যেকটা কিন্তু এগুলো প্রার্থনা করে আসন তৈরি করা রয়েছে, মানে নমাজ পড়া আসন। এবার দূরে তাকিয়ে দেখুন স্যার, এই পুরো চাতালটার মধ্যে 2000 আসন রয়েছে। নওয়াব পিরিয়ডে যখন নমাজ হতো 2000 মুসলিম ভাই একসঙ্গে বসে নমাজ পড়তে পারতেন, এরকম ব্যবস্থা ছিল। যখন স্যার নমাজ হতো, এই যে উপরে কালো কালো লোহার কড়াগুলো রয়েছে না স্যার, ওই কড়ার থেকে এই দেখুন পেছনে কালো আংটা, বাবু দেখো ওই দেখো কিছু না, ঠিক আমার আঙুলের সোজা, হ্যাঁ হ্যাঁ ওই সোজাসুজি আংটাগুলো রয়েছে, কিছু নষ্ট হয়ে গেছে। ওই সামিয়ানা তিরপলের ব্যবস্থা ছিল, ওদের গায়ে কোনো রৌদ্র বৃষ্টি না লাগে এরকম ব্যবস্থা ছিল। আর এই যে খোপ খোপ দেখছেন, এগুলো নিচে যা বলেছিলাম সমস্ত ওই বেলজিয়াম গ্লাস দিয়ে কাঁচ দিয়ে ভরা ছিল। ওই সন্ধ্যার পরে যখন মাটির প্রদীপ, মোমের বাতি, ল্যাম্প, মশাল ইত্যাদি আলোগুলো ধরতো, ওই আলোটা যেই কাছে পড়তো রিফ্লেক্ট প্রতিফলন হয়ে গোটা মসজিদটাকে আলোকিত করা হতো। তখন তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না। এইবার স্যার আমরা মেন মসজিদের ভেতরটায় যাব। এই যে উপরে 2 সাইডে 2টো গোলাকার রয়েছে, মাঝেও 3টে ছিল, 1টা 2টো 3টে ভেঙে পড়ে গেছে। একে বলা হতো পঞ্চগম্বুজ বিশিষ্ট মসজিদ। তার মধ্যে 3টে পড়ে গেছে, 2টো রয়ে গেছে 1897 খ্রিস্টাব্দের ভূমিকম্পে। পঞ্চগম্বুজ বিশিষ্ট মসজিদ, পঞ্চগম্বুজ বিশিষ্ট মসজিদ, আচ্ছা। মানে 5টা গম্বুজ ছিল, তার মধ্যে 3টে ভেঙে পড়ে গেছে, 2 সাইডে 2টো রয়ে গেছে। হ্যাঁ, এই পয়েন্টটাই হচ্ছে মসজিদের মিডিল পয়েন্ট এবং মেন পয়েন্ট। এইখানে কুষ্টি পাথরে আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলায় বলছেন যে যিনি আরবের মুহাম্মদ, উভয় জগতেরই গৌরব। আর ওই 3টে ধাপি দেখা যাচ্ছে না স্যার, 1 2 3, এটাকে মুসলিম ভাষায় মেম্বার বলা হয়। এইখানে যখন মুসলিমদের যিনি বড় ইমাম সাহেব, পশ্চিম, আপনারা কিন্তু স্যার ব্যাক সাইড মানে এটা পশ্চিম সাইড হয়ে গেছে, কারণ ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের সমস্ত মুসলিম মসজিদ কিন্তু পশ্চিমে নামাজ পড়তে হয়, মক্কা শরীফকে স্মরণ করতে হয়। তাই হাই রোড হওয়ার কারণে ব্যাক সাইডটা ফ্রন্ট হয়ে গেছে। 18টা নবাব মিলে নবাবি করেছে। তার মধ্যে 5টা নবাব হলো স্বাধীন নবাব, 13টা নবাব হচ্ছে ইংরেজদের আমলে পরাধীন নবাব। দেখেন ইনিই হচ্ছেন প্রথম নবাব মুর্শিদ কুলি খান। এই জেলার নাম হয়েছিল মুর্শিদাবাদ। তারপরে নবাব হন মুর্শিদ কুলি খানের জামাই সুজাউদ্দৌলা। এই সুজাউদ্দৌলার স্ত্রী হচ্ছে আজিমুন্নেসা বেগম, যাকে কলিজা খাকি বেগম বলে। দুটো ব্যাগই তোমার কাছে তো? তারপরে নবাব হন সুজাউদ্দৌলার ছেলে সরফরাজ খাঁ। সরফরাজ খাঁ যখন নবাব হয়, এর বয়সটা কিন্তু অতি বাচ্চা। তখন স্যার একটা নিয়মই ছিল, বাবার পর ছেলে, তার বয়স 13 হতে পারে, 18 হতে পারে, 22 হতে পারে। এই সুযোগটা নিয়েছিল আলীবর্দী। আলীবর্দী অ্যাকচুয়ালি ছিলেন বিহারের নায়েব। গিরিয়ার যুদ্ধে সরফরাজকে নিহত করে আলীবর্দী হলেন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। এবার আলীবর্দী তো ছেলে ছিল না, 3টেই মেয়ে। ছোট মেয়ে আমিনার সন্তান হচ্ছে নবাব সিরাজদৌলা। 1757 23শে জুন পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধর পর এই যে মির্জাফর, মীর কাসিম থেকে শুরু করে 13টা নবাব নবাবই করলো, এরা কিন্তু সমস্ত ইংরেজদের আমলে এবং পরাধীন নবাব। এখন যে বর্তমান হাজারদুয়ারি দাঁড়িয়ে রয়েছে, এই হাজারদুয়ারি তৈরি করেছে মির্জাফরের 8ম পুরুষ নবাব নাজিম হুমায়ুন শাহ, সিরাজ মৃত্যুর 80 বছর পর ইংরেজ আমলে। বুঝতে পারলেন স্যার? আর এই হাজারদুয়ারি 1832 মানে 32 থেকে 37 পর্যন্ত এর টাইমটা লেগে গেছে। এইবার আমরা নবাব মুর্শিদ কুলি খাঁর বুকের উপর দিয়ে হেঁটে যাব। ছোট্ট একটা বাচ্চার গায়ে পা লাগলে তাকে তো নমস্কার করতে হয়, মুসলিমরা সালাম করে। আর এত বড় একটা বাংলা, বিহার, উড়িষ্যার যিনি প্রথম নবাব, তার বুকের উপর দিয়ে আমরা হেঁটে যাব। এইটাই স্যার ইতিহাস, ভালো করে তুলে দেবেন। এই নবাব মুর্শিদ কুলি খাঁ ছিলেন দাক্ষিণাত্য হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান।
এর নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র। মুর্শিদ কুলি খাঁর বয়স যখন 6 বছরের বাচ্চা, তখন স্যার আমাদের এই ভারতবর্ষে না বড় বড় শহরে মিনা বাজার বলে একটা বাজার হতো। স্যার দিল্লি একবার গিয়েছেন কি? হ্যাঁ। ওই মিনা বাজারে কী হতো, রাতের অন্ধকারে কৃতদাস হিসাবে হীরা মুক্তা সোনা চাঁদি তার সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের চুরি করে বিক্রি করা হতো। এই নবাব মুর্শিদ কুলি খাঁকে ছোটোবেলায় চুরি করে বিক্রি করেছিলেন। ইস্পাহানের এক ধনী বণিক মুসলিম হাজি সাহেব ছোটোবেলায় ওকে কিনে নিয়েছিল। কিনে নিয়ে বড় করে ইসলাম ধর্মে দীক্ষিত করে মুর্শিদ কুলি খাঁর বয়স যখন 18 থেকে 20 বছর হয়, তখন স্যার দিল্লিতে মোগল সম্রাট ছিলেন অরঙ্গজেব। অরঙ্গজেবের দরবারে প্রথম উনি যে কোনো কর্মে নিযুক্ত হওয়ার পর অতি বিশ্বাস এবং দক্ষতার ফলে উনি তহসিলদার পদ পেয়েছিলেন, যারা খাজনা ট্যাক্স আদায় করে। তহসিলদার হয়ে তখন আমাদের এই বাংলায় মারাঠা বর্গীদের চরম অত্যাচার ছিল। ওরা মহারাষ্ট্র থেকে ছুটে এসে জোর জবরদস্তি করে খাজনা লুট করে নিত। খাজনা না দিলে বেঁধে মারপিট তো করতোই এবং বাড়ি ঘর পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দিত। অরঙ্গজেব দেখলেন যে আমি তো বাংলার কোনো ট্যাক্স বা খাজনা পাচ্ছি না। তখন বাংলা বলতে স্যার যেটা ওপার বাংলা, এপার বাংলা কিন্তু আমাদের এক বাংলা ছিল। বঙ্গের রাজধানী বলতে ছিল ঢাকা, এবং ঢাকার নাম ছিল বাবু জাহাঙ্গীরনগর। 1703-এ মুর্শিদ কুলি খাঁকে জাহাঙ্গীরনগর পাঠান, এবং জাহাঙ্গীরনগর থেকে 1705-এ এই মকসুদাবাদের রাজধানী করেন, বর্গীদের দমন করে তখনকার দিনে কিন্তু 100-200 টাকা কিংবা 50 টাকার বিশাল মূল্য ছিল। তখনকার দিনে 1 কোটি টাকা রাজস্ব কর পাঠিয়েছিলেন। কারণ হচ্ছে মারাঠা যুদ্ধে অরঙ্গজেবের কিন্তু কোষাগার শূন্য হয়ে গেছিল। তাতে তিনি চরম খুশি হয়ে প্রথমেই বাংলার স্বাধীন নবাব বলে ঘোষণা করেছিলেন। পরবর্তী মুর্শিদ কুলি খাঁ নিজের ক্ষমতার বলে বাংলা, বিহার, উড়িষ্যারও নবাব হয়েছিলেন। মিডিল পয়েন্টে ক্ষমতার আগে উনি যে কোনো প্রকারে যে কোনোভাবে জেনে ফেলেছিলেন যে হিন্দু ঘরের সন্তান। হিন্দু সমাজে ফেরার জন্য একবার না বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন, কিন্তু বাবু তখনকার হিন্দু সমাজ এতটাই গোড়া সমাজ, ওকে কোনো মতেই মেনে নিল না। সেই আগে কিছু হিন্দু বিদ্বেষী কাজ করেন, কিছু মন্দিরও ধ্বংস করেন। শেষ জীবন অনুতপ্ত হলেন যে আমি যে কাজগুলো করেছি ঈশ্বরের কাছে ভালো করিনি, আমাকে এমন জায়গাটা কবরটা দেবে যে সমস্ত সাধু মহাপুরুষ দরবেশ নমাজি লোক হেঁটে আসবে, তাদের পায়ের ধুলো পড়বে। আমি যে অন্যায়টা করেছি আমার পাপটা যেন ঈশ্বরের কাছে মোচন হয়। আচ্ছা, চলুন ফ্রন্ট সাইডে এলাম এবং পূর্ব দিকে এলাম। হ্যাঁ। 1 কিলোমিটার ধরেই নদী আছে। তখনকার দিনে ওরা নদীপথেই যাতায়াত করতেন, কিন্তু হাই রোড হওয়ার ফলে ব্যাক সাইডটা ফ্রন্ট হয়ে গেছে। স্যার আমাদের এই পায়ের নিচেই রয়েছে বাংলা, বিহার, উড়িষ্যার যিনি প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, তারই কবরটা। কিন্তু কবরটা আমরা নিচে গিয়ে দেখতে পারবো, কবরের উপরে আমরা দাঁড়িয়ে আছি। এর ওপরে আগে এরকম ফাঁকা ফাঁকা লোহার নেট সিস্টেম ছিল, কারণ নেটটা যখন খারাপ হয়ে গেল। এই নিচেই রয়েছে। হ্যাঁ, সেন্ট্রাল আমরা দেখতে পাবো। সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করে চিন্তা করলেন যে ওপর থেকে তো জল বৃষ্টি হয়, তাতে হয়তো কবরটা নষ্ট হয়ে যাবে, এই জন্য ঢালাইটা করে দিয়েছে। চলো নিচে কবরের উপর দিয়ে আমরা হেঁটে আসি, কারণ উনি 1723-এ এই মসজিদ অল কমপ্লিট করে 1725-এ মারা যান। 2 বছর পর মারা যান। উনি বেঁচে থাকাকালীনই এই মসজিদ অল কমপ্লিট করেন। আসি, এটা হলো ফ্রন্ট সাইড না? হ্যাঁ, এটাই ফ্রন্ট সাইড। যদি এই স্যার টাইম পেলে খোশবাগে যাবেন। মুর্শিদ কুলি খাঁ যেমন প্রথম নবাব, খোশবাগে সিরাজ হচ্ছে শেষ স্বাধীন নবাব। আজও দেখবেন স্যার এই কবরটার উপরটা কিন্তু মাটি, কারণ একে মেঝো কিংবা দামি চাদর দেওয়া হয় না। ইনি হচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা, যার নামে এই জেলার নাম হয়েছিল মুর্শিদাবাদ। এবং মুর্শিদাবাদে যে 18টা নবাবি করেছেন, মুর্শিদ কুলি খাঁ একমাত্র কনভার্ট হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন।